নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তো চলো, আগের দিন আমরা কি দেখেছি? আগের দিন দেখেছি কোষ বিভাজন ও কোষ চক্র সম্বন্ধে। আজকে পড়বো আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। হ্যাঁ, ঠিকই ভেবেছো তোমরা, যেটা তোমরা থাম্বনেলে দেখলে। কি না, মাইটোসিস ও মিওসিস। বেশ, তাহলে এই মাইটোসিস মিওসিস সম্বন্ধে পড়ার আগে তোমরা সকলে রেডি তো? তা না হলে চটপট খাতা পেন নিয়ে চলে এসো, বসে পড়ি আমরা একসাথে ক্লাসটা করে নিই। চলো তাহলে আমরা কি পড়বো আজকে পড়বো মাইটোসিস মিওসিস। তার আগে তোমাদের সকলকে আরও একবার তোমাদের সকলের বংশীতে অনেক অনেক স্বাগত। দেখো কি বলছে মাইটোসিস সম্বন্ধে কি বলছে দেখো। দেখো বলছে যে বেম গঠনের তারতম্য ছাড়া উদ্ভিদ ও প্রাণীর মাইটোসিস প্রক্রিয়া মূলত এক। তার আগে আরেকটা জিনিস তোমাদের মনে করাই যে এই যে মাইটোসিস মিওসিস, মনে করো আমরা কোষ বিভাজনের কিন্তু তিনটি দশা পেয়েছিলাম। কি কি? অ্যামাইটোসিস দশা প্রকারভেদ হিসাবে অ্যামাইটোসিস পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম? মাইটোসিস, আর পেয়েছিলাম মিওসিস। তো আগের দিনই তোমাদেরকে বললাম যে তোমাদের যেটা বলা হয়েছে যে অ্যামাইটোসিস সম্বন্ধে আমরা খুব একটা বেশি কিছু জানবো না, দেখবো না। অ্যামাইটোসিস শুধুমাত্র এটা জেনে রেখো যে কাদের ক্ষেত্রে দেখা যায়। অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে দেখা যায়? এককোষী আদ্য প্রাণী যারা, তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখা যায়। এরপর আমরা কি পড়ছি? এরপর আমরা যেটা দেখছি মাইটোসিস মিওসিস। আজকে আমাদের লক্ষণীয় বস্তু হলো মাইটোসিস মিওসিস। চলো দেখে নিই তাহলে কি বলছে। মাইটোসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। কি হয় মাইটোসিস প্রক্রিয়ায়? একটি মাতৃকোষে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলা হয় কি? ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস। একদম এই দুটো জিনিস গুলোবে না, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি হলো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি হলো কি? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের চারটি দশা দেখা যায়। ক্যারিওকাইনেসিস দেখো কি বলছে এখানে যে মাইটোসিস কোষ বিভাজন বলতে মুখ্যত ক্যারিওকাইনেসিসকেই বোঝায়। তাহলে এখানে দেখি কি বলছে, কি কি দেখা যাচ্ছে চারটি দশা না, যথা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ শুরুর পর যে পূর্ববর্তী দশায় নিউক্লিয়াসটি স্থির অবস্থায় থাকে। তাহলে কি হয়? প্রোফেজ শুরু হওয়ার পূর্ববর্তী দশাতে সে কি হয়, সে ওই যে নিউক্লিয়াস সে কি থাকে? স্থির অবস্থায় থাকে এবং ওই সময় ডিএনএ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ সম্পন্ন হয়। যখন স্থির অবস্থায় থাকে তার আগে কি হয়? ডিএনএ, আরএনএ, প্রোটিন সংশ্লেষ সম্পন্ন হয়। এটা দেখো আগের দিনই আমরা কোষ চক্র বা সেল সাইকেল পড়ানোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। এই ছবিটা আরেকবার খেয়াল করে দেখো তোমরা। প্রথমে সে কি করে? কোষটা রেডি হয় সে ওই কোষ বিভাজন করার জন্য। প্রথমে সে রেডি হয়, তাহলে কি করে সে? প্রথমে দেখো G1 S G2 এগুলোতে পরপর কি হয়? এগুলোতে পরপর সে আস্তে আস্তে সে কি করে? নিজেকে প্রস্তুত করে পরবর্তীতে বিভাজিত করার জন্য, পরবর্তী অপত্য কোষ সৃষ্টি করার জন্য সেই বিভাজন করে। তাহলে এখানে দেখো আমরা পরপর দেখেছিলাম যে G1-এর কাজ কি, G1-এ কি হয়, এসে কি হয়, G2-তে কি হয়, ডিএনএ আরএনএ প্রোটিন সংশ্লেষ এই কাজগুলো সম্পন্ন হয়। এই স্থির দশাকে ইন্টারফেজ বলে। এই যে স্থির দশা দেখেছিলাম যে যার আগে সে অপেক্ষা করে রয়েছে কোষটি, যে বিভাজন হওয়ার পূর্বের যে নিউক্লিয়াস স্থির হয়ে রয়েছে, সেই যে দশাটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেল সাইকেলে, সেটার নাম কি? সেটার নাম হলো ইন্টারফেজ। ইন্টারফেজ প্রকৃতপক্ষে দুটি কোষ বিভাজনের অন্তর্বর্তী দশা। ইন্টারফেজ কি? ইন্টারফেজ হলো প্রকৃতপক্ষে দুটি কোষ বিভাজনের অন্তর্বর্তী দশা। দুটো কোষ বিভাজিত হওয়ার
পূর্বের দশা। ঠিক আছে, দেখো এবারে কি বলছে, মাইটোসিসের বিভিন্ন দশা। এবারে মাইটোসিসের বিভিন্ন দশা আমরা সম্বন্ধে কি জানলাম, ক্যারিওকাইনেসিসের যে দশাগুলো, মাইটোসিসের দশা বলতে সাধারণত এইগুলোকে বলে থাকছি। কি বলছি, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কি দেখছি এবার দেখো, প্রথমে কি দেখবো আমরা, প্রথমে দেখবো আমরা প্রোফেজ সম্বন্ধে। এখানেও একই কথা বলা হয়েছে প্রোফেজ সম্বন্ধে। দেখো প্রো কথার অর্থ কি, বিফোর মানে আগে, আর ফেজ অর্থাৎ কি, অ্যাপিয়ারেন্স। ফেজ কথার মানে হলো কি, অ্যাপিয়ারেন্স। এটি নিউক্লিয় বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা। এটি হলো নিউক্লিয়াস বিভাজনের প্রথম এবং দীর্ঘস্থায়ী দশা। এই দশার বৈশিষ্ট্যগুলি হলো, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। দেখো প্রথম বৈশিষ্ট্য কি না, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। জলের বিয়োজন ঘটিয়ে ক্রোমাটিন সূত্র, যেগুলো আগের দিন এঁকে দেখিয়েছিলাম তোমাদের, যে পাতলা সরু সুতোর মতো অংশবিশেষ, এইরকম সরু সুতোর মতো অংশবিশেষ দেখিয়েছিলাম, এটাকে বলা হচ্ছিল কি, এটাকে বলছিলাম আমরা ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, এই ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন যে সুতোগুলো রয়েছে, জালিকাগুলো রয়েছে, এগুলো কি বলছে, জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। আর কি হয়, ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলিত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। ঠিক আছে, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, এরপর বলছে যেটা, যে ক্রোমাটিড দ্বয় পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে। কি বলছে তাহলে, যে ক্রোমাটিড পরস্পর, ক্রোমাটিড দ্বয়, ক্রোমাটিড কোনগুলোকে বলেছিলাম, দেখো ক্রোমাটিড হচ্ছে, ধরে নাও, দেখো এই যে একটা আমি ক্রোমোজোম আঁকছি, এই ধরো এই যে ক্রোমোজোমটা ধরো আঁকছি আমি, ধরুন এটা একটা ক্রোমোজোম আঁকলাম। ঠিক আছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে, দেখো দেখাচ্ছি তোমাদের। এই যে ক্রোমোজোমটা আঁকলাম, এই ক্রোমোজোমের এই যে বাহুদ্বয়, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় ক্রোমাটিড। এগুলো ক্রোমাটিড, এইটা ক্রোমাটিড, এগুলো হচ্ছে ক্রোমাটিড। এই বাহুগুলোকে বলা হয় কি, ক্রোমাটিড। ঠিক আছে, এরপর আশা করি এটা বোঝাতে পারলাম। দেখো এরপর কি বলছে, দেখো এরপর বলছে, দেখো যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে। আর কি বলছে, দেখো প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়, প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়, ক্রোমাটিডগুলো দেখালাম, এগুলো এক একটা, এটাকে যদি আমি খুলে লিখি, এটাকে, এই স্ট্রাকচারটাকে যদি আমি খুলে লিখি, তাহলে আমি কি পাবো, এরকম একটা স্ট্যান্ড পাবো, আবার এইরকম একটা স্ট্যান্ড পাবো। যদি এটাকে আমি খুলে লিখি, দুটো স্ট্যান্ড পেলাম, এগুলো এক একটা ক্রোমাটিড, এগুলো এক একটা ক্রোমাটিড। তাহলে কি, এই ক্রোমাটিড, এই যে ক্রোমাটিড দ্বয়, এরা কি হয়, এরা পরস্পরকে কি বলছে, দেখো না, পরস্পরকে এরা নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে প্রতিটি ক্রোমোজোমের। দেখো আমরা ছবিতেও তাই দেখলাম যে, আর এখানে কি বলছে, দেখো ক্রোমাটিড দ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। পেঁচানো অবস্থানকে কি বলা হয়, প্লেকটোনমিক কুণ্ডলী। পেঁচানো অবস্থাকে বলা হয় কি, প্লেকটোনমিক কুণ্ডলী। এবং পেঁচানো পদ্ধতিকে বলা হয় কি, স্পাইরাইলাইজেশন বলা হয়। প্রোফেজ দশা চলাকালীন নিউক্লিওলাসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়। প্রথম দিকে কি হয়, আকারে ছোট হয় এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। প্রোফেজের শেষের দিকে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে। কি হয়, প্রোফেজের শেষের দিকে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে। ওই যে নিউক্লিয়াসকে ঘিরে যে নিউক্লিয় পর্দা থাকছিল, অবস্থান করছিল, সেই নিউক্লিয় পর্দার কি হয়, তার বিলুপ্তি ঘটতে দেখা যায়। সেই নিউক্লিয় পর্দাকে আর দেখতে পাওয়া যায় না প্রোফেজ চলাকালীন। এরপর কি হয়, প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুভাগে বিভক্ত হয়ে দুটি সেন্ট্রিওল গঠন করে এবং কি হয়, নিউক্লিয়াসের দুই বিপরীত মেরুতে অবস্থান করে। নতুন সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। উভয় প্রান্তের অ্যাস্ট্রাল রশ্মি পরস্পর জোড়া লেগে বেম তন্তু গঠন করে। এই যে চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে পরপর দেখতে পাচ্ছ, এরপর আবার দেখতে পাবে মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজে। এই যে চিত্রগুলো দেখছি, এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা নিজেরা বাড়িতে খাতায় কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই চিত্রগুলো সবগুলো পরিচ্ছন্নভাবে খুব ক্লিয়ারলি, যেন প্রতিটা জায়গা বুঝতে পারা যায়। প্রতিটা জায়গা বোঝানোর, দেখানোর পর সেই জায়গাগুলো মার্কিং করবে। মার্কিং করে পর কী করবে,
নামগুলো লিখে দেবে, এই পয়েন্ট কোনটার কি নাম, ঠিক আছে। আর কি যে প্রথমেই আমি যেটা বললাম আগের দিন, যে তোমরা যখনই কখনো কোনো ছবি আঁকবে তখন কি করবে, সবথেকে আগে নিচে কিন্তু অবশ্যই লিখবে যে এটা কিসের ছবি, তুমি কি ছবি দিচ্ছ, সেটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। এরপর দেখে নাও চলো মেটাফেজ। মেটাফেজ কি? মেটাফেজ দেখো গ্রিক মেটা শব্দের অর্থ হলো মধ্যবর্তী, ফেজ কথার অর্থ হলো দশা, মেটাফেজ, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, এটি মাইটোসিস বিভাজনের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। এটি কি? এটি হলো মাইটোসিস বিভাজনের দ্বিতীয় দশা এবং স্বল্পস্থায়ী দশা, খুব অল্প সময়ের জন্য হয় এটা। এই দশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো, এই দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়, এটা প্রোফেজেই হয়ে গেছে, নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়, আর এটা বিলুপ্ত হওয়ার কিছু থাকে না। আর কি হয় না, বেম বা স্পিন্ডল গঠিত হয়, বেম বা স্পিন্ডল তৈরি হয়, এই দেখো বেম তৈরি হয়েছে, এই যে বেম বা স্পিন্ডল গঠিত হয়। আর কি বলছে, বেমের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেম তন্তু স্পিন্ডল ফাইবার বিস্তৃত থাকে। এই যে বেম তন্তুগুলো দেখতে পাচ্ছ, এই বেম তন্তুগুলো কিন্তু বিস্তৃত থাকে। যে বেমতন্তুগুলির সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে তাদেরকে বলা হয় ক্রোমোজোমীয় তন্তু। যে বেমতন্তু, সব বেমতন্তুর সঙ্গেই তো আর দেখতে পাচ্ছ এই যে এই ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছ, ক্রোমোজোমগুলো অ্যাটাচ নেই, কিন্তু যেগুলোর সাথে থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোজোমীয় তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার, ঠিক আছে। এবং যে বেমতন্তুগুলি এক মেরু থেকে অপর মেরু থেকে বিস্তৃত থাকে তাকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস ফাইবার। অ্যানাফেজ দশায় বিপরীত মেরুর দিকে গমনকারী ক্রোমোজোমগুলির মধ্যে ইন্টারজোনাল তন্তু আবির্ভূত হয়। ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে ইকুইলেটারাল প্লেন নিরক্ষীয় অঞ্চলে কী করে, অর্থাৎ বেমের মাঝখানে ক্রোমোজোমীয় তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ারের সাহায্যে সংলগ্ন থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে ছোট ক্রোমোজোমগুলিকে বেমের পরিধির দিকে এবং অপেক্ষাকৃত বড় ক্রোমোজোমগুলিকে, যেগুলো বড় ক্রোমোজোম সেগুলোকে বেমের কেন্দ্রের দিকে অবস্থান করে, সেগুলো কি হয়, বেমের কেন্দ্রের দিকে অবস্থান করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলের সম্পূর্ণ পরিধিকে ঘিরে অবস্থান করে। কি বলছে, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলের সম্পূর্ণ পরিধিকে ঘিরে অবস্থান করে। এটা দেখতে পাচ্ছ উদ্ভিদ কোষের ক্ষেত্রে এইরকমভাবে ঘিরে অবস্থান করছে। আর কি বলছে দেখো, যে এই দশায় স্পাইরাইলেশন সর্বাধিক হয়, ঠিক আছে। সর্বাধিক হওয়ায় কি হয়, ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে দেখা যায় ও গোনা যায়। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসার কথা। দেখো মেটাফেজ দশায় না কীরকম প্রশ্ন, দেখো না কোন দশাতে আমরা ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে দেখতে পাই। আমরা এটা খুব অল্প সময়ের জন্য দেখতে পাই ঠিকই, কিন্তু একমাত্র মেটাফেজ দশাতেই আমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পাই, ঠিক আছে। এরপর দেখি কি বলছে, এরপর আছে আমাদের অ্যানাফেজ, ঠিক আছে। গোনা যে আর কি বলছি দেখে নাও এটা। আর বলছি যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিবিউল বেমতন্তু গঠন করে। তাহলে কে বেমতন্তু গঠন করে, মাইক্রোটিবিউল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে থাকে আর প্রাণী কোষে থাকে সেন্ট্রিওলে, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, এরপর আছে অ্যানাফেজ। অ্যানাফেজ, অ্যানা কথার অর্থ হলো ওপরে, গ্রিক শব্দ অ্যানা কথার অর্থ উপরে, ফেজ কথার অর্থ দশা। এই নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় এবং সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। এটি হলো কি, এটি হলো নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় দশা। দেখো প্রোফেজ পড়ে এলাম প্রথম, দ্বিতীয় পড়লাম মেটাফেজ, তারপর তৃতীয় কি পড়ছি, অ্যানাফেজ। এই দশার বৈশিষ্ট্যগুলি হলো, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয়, প্রতিটি সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়েছে সমান ভাগে। আর কি হয়, ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ অপত্য, তাহলে কী বলছে, যে সেন্ট্রোমিয়ার সমান দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর কী হয়, প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ কী করে, অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা দেওয়ায় অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম বেমের দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে। একে বলা হয় অ্যানাফেজীয় চলন। তাহলে অ্যানাফেজীয় চলনটা কি বলছে দেখো একবার বুঝিয়ে দিই তোমাদের, অ্যানাফেজীয় চলনটা কি। দেখো অ্যানাফেজীয় চলন বলতে যেটা বলছে, বোঝাতে চেয়েছে, দেখো এই দেখো ধরো একটা প্রাণী কোষ, ঠিক আছে, প্রাণী কোষ। এবার তোমরা যে
যেটা এরকম বেমতন্তু দেখতে পাচ্ছিলে, বেমতন্তু আসছিল, এইভাবে বেমতন্তুগুলো আসছিল, তার মধ্যে এই রকম ধরো কি আছে, ক্রোমোজোমগুলো ছিল। ঠিক আছে, ক্রোমোজোমগুলো এরকমভাবে ছিল, ঠিক এইভাবে ছিল ক্রোমোজোমগুলো। প্রথমে মেটাফেজ অবস্থানে এরকম ছিল, তাই তো, এরকম ছিল। কিন্তু অ্যানাফেজ, যখন অ্যানাফেজ হচ্ছে তখন কি হচ্ছে, এটা তো আমরা দেখালাম কি, এটা দেখাচ্ছি আমরা মেটাফেজ অবস্থান। যখন আমরা এই ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে যখন গোনা যায়, বুঝতে পারা যায় ক্রোমোজোমগুলোকে, এটা হলো তার চিত্র। ঠিক আছে, এরপর আমরা কি দেখে নেব, এরপর আমরা চলো দেখে নিই অ্যানাফেজীয় চলনটা ঠিক কি। তাহলে এটা আমরা মেটাফেজটা তোমাদের দেখালাম। এরপর মেটাফেজটার পরে যখন অ্যানাফেজ চলন আসছে, অ্যানাফেজীয় চলন, তখন কিভাবে হচ্ছে, দেখো কি হচ্ছে না, তখন এই যে প্রাণীকোষে কি হচ্ছে না, প্রাণীকোষে বেমতন্তুগুলোতে এই যে সেন্ট্রোমিয়ার সহ তোমরা যেটা দেখলে এইমাত্র মেটাফেজে যেটা দেখতে পেলে, এরকম অসংখ্য বেমতন্তু গঠন হয়েছে। এবার কি হয়েছে দেখো না, এরপর কি করছে, যে অ্যানাফেজের ক্ষেত্রে তারা কিন্তু মানে মেরুর দিকে তারা অবস্থান করছে, মানে এই যেটা এরকমভাবে যেটা ছিল সূক্ষ্ম সুতোর মধ্যে, যেটা এইরকমভাবে এই সূক্ষ্ম সুতোটার ওপর যেগুলো যেটা এইভাবে অবস্থান করছিল, এইটা কিন্তু এই মাঝখানে ভাগ হয়ে গেছে, মাঝখানে এইটা চলে গেছে একটা মেরুর দিকে, এটা চলে গেছে এই নিচের মেরুর দিকে। ঠিক সেম, এটা চলে এসছে নিচের দিকে, এটা চলে গেছে উপরের দিকে। এই রকমভাবে তারা মানে কি বলবো, দুই দিকে অপোজিট সাইডে কিন্তু কি হচ্ছে, অপোজিট সাইডে তারা বিপরীত দিকে তারা কি করছে, তাদের চলন ঘটছে। ওই পাড়ে চলে যাচ্ছে, দেখো কীরকম হচ্ছে না, এখান থেকে এইভাবে চলে গেছে, আবার এখান থেকে এইভাবে এসে গেছে, এইরকম, সরি এটা এইভাবে না, এটা শুধুমাত্র যেটা হয়েছে দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা এরকম গেছে, আবার এটা চলে এসছে কি নিচের দিকে। আবার সেম প্রতিটা ক্ষেত্রে এরকমই হয়েছে। ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে এরকম হয়েছে, আমি আর বেশি দেখাচ্ছি না, ফাঁকা করে দেখিয়ে দিচ্ছি, এরকমই চলে এসছে, এই মেরুর দিকে অবস্থান করতে চাইছে তারা। তাহলে এগুলো আমরা কি দেখলাম, এগুলো দেখলাম আমরা অ্যানাফেজীয় চলন। এরপর আমরা দেখি অ্যানাফেজীয় চলনটা সম্বন্ধে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি। এরপর দেখো কি বলছে, যে এই সময় বেমের কি হয়, যেটা বিষুব অঞ্চল, সেখানে ইন্টারজোনাল বেমতন্তুর আবির্ভাব ঘটে। কি বলছে দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলিকে কি বলছে দেখো, নানা রকম আকৃতি বিশিষ্ট দেখায়, কি ভি, এল, জে, আই। দেখো এইগুলো কিন্তু আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম, যে মেটাসেন্ট্রিক কখন বলবো, সাবমেটাসেন্ট্রিক কখন বলবো, অ্যাক্রোসেন্ট্রিক কখন বলবো ক্রোমোজোমটাকে, কখন বলবো সেটাকে টেলোসেন্ট্রিক। এই দেখো, এই অ্যানাফেজীয় চলন যেখানে হয়, তাহলে ওটা কখন দেখতে পাওয়া যায়, ওটা দেখা যায় নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় দশায়, মানে অ্যানাফেজ দশায় কি দেখতে পাওয়া যায়, দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলিকে ভি আকৃতির দেখায় যখন মেটাসেন্ট্রিক থাকে, এল দেখায় যখন সাবমেটাসেন্ট্রিক, জে দেখায় যখন সেটি অ্যাক্রোসেন্ট্রিক, আবার আই দেখায় যখন সেটি টেলোসেন্ট্রিক আকৃতি বিশিষ্ট দেখায়। অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলি বেমের মেরু প্রান্তে পৌঁছায়। অ্যানাফেজ যে দশাটা, এই দশার শেষের দিকে কি হয়, ক্রোমোজোমগুলি বেমের মেরু প্রান্তে পৌঁছায়, বেমের যে দুটো মেরু দেখালাম ওই মেরুর প্রান্তে পৌঁছায়। এবার দেখো টেলোজ কথার অর্থ হচ্ছে শেষ, আর ফেজ কথার অর্থ হচ্ছে দশা।
কি বলছে তাহলে? এটি নিউক্লিয়াস বিভাজনের চতুর্থ ও সর্বশেষ দশা। এই দশার বৈশিষ্ট্যগুলি হলো ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছানোর পর ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে এবং ঘনীভবনও কমে যায়, ফলে অপত্য ক্রোমোজোমগুলি দীর্ঘ ও সরু হয়। অপত্য ক্রোমোজোমগুলি দীর্ঘ ও সরু হতে শুরু করে। বেম তন্তুগুলি বিলুপ্ত হয়। প্রাণীকোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুগুলি স্টেম বডি গঠন করে। উভয় প্রান্তের ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। এই সময় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটতে দেখা যায়। প্রতিটি নিউক্লিয়াস আবরণীর মধ্যে নিউক্লিয় ওলাসের আবির্ভাব ঘটে। দীর্ঘ সরু ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জাইলোকে কি হয় রূপান্তরিত হয়। এই দশার শেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াসের জল শোষণ প্রসারণ ও নিউক্লিক অ্যাসিড বিয়োজন ঘটে। অপত্য নিউক্লিয়াস দুটি স্ফীত হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। এটা হলো টেলোফেজ। টেলোফেজের এই যেটা টেলোফেজটা দেখো আস্তে আস্তে কী করছে, টেলোফেজটা আবার কী হচ্ছে, প্রোফেজের আগের দশার মতো। প্রোফেজে যেটা বিলুপ্ত হয়েছে, যেটা এসেছে, সেটা কিন্তু দেখো টেলোফেজের এই যে লাস্টের দিক দেখতে পাচ্ছ, টেলোফেজের থেকেই কিন্তু এটা আস্তে আস্তে শুরু হয়েছে। এই যে কুণ্ডলী পাকাতে, নিউক্লিওলাস সৃষ্টি হতে, এগুলো টেলোফেজে আবার শুরু করেছে কিনা। আবার কোষটি পরবর্তীকালে কোষ বিভাজন অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনে সে পার্টিসিপেট করবে। এরপর দেখে নিই আমরা, চলো ক্যারিওকাইনেসিস দেখলাম। এরপর আমরা পড়বো কি সাইটোকাইনেসিস। দেখো সাইটোকাইনেসিস কি বলছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজনের টেলোফেজ চলাকালীন, টেলোফেজ মানে এই লাস্ট ফেজটা, 4 নম্বর ফেজটা, টেলোফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলের মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু গুচ্ছাকারে জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে, যা গলগি ভেসিকলের সঙ্গে মিলিত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এই সেল প্লেটের দুপাশে অন্যান্য বস্তু জমা হয়ে ভৌত রাসায়নিক পরিবর্তনের দ্বারা কোষ প্রাচীর গঠিত হয়, ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে। এটা হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এরপর দেখবো আমরা কি, এরপর দেখবো প্রাণী কোষের ক্ষেত্রে কিভাবে হয়। প্রাণী কোষের ক্লিভেজ পদ্ধতিতে, ক্লিভেজ একটা পদ্ধতি, ঠিক আছে। সাইটোপ্লাজম বিভাজিত হয়, কোষের যে মাঝ বরাবর অঞ্চলের দুপাশ থেকে পর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ গঠিত হয়। বিপরীত প্রান্তের কোষ পর্দার ভাঁজ ক্রমশ ভিতরের দিকে বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশে ভাগ করে। সাইটোকাইনেসিস না হলে কি হয় বা কি হতো, দেখো সাইটোকাইনেসিস যদি না হতো তাহলে কি হতো, শুধু ক্যারিওকাইনেসিস ঘটলে কি হতো। দেখো নিউক্লিয়াস বিভাজনের পর কি হতো, সাইটোকাইনেসিস না ঘটলে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে না, বরং একটি কোষেই নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে। সাইটোপ্লাজম তো বিভাজন হচ্ছে না, তাহলে সাইটোপ্লাজমটা তো সমানই থেকে যাবে, কিন্তু কি হবে, নিউক্লিয়াসটা বারবার বিভাজন হওয়ার ফলে ওইখানে ওই সেলটার মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যাবে, ফলে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সৃষ্টি হবে। একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, আর প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম। প্রাণী কোষকে বলে সিনসাইটিয়াম, উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট। এরপরে দেখো এখানে ছবিতে বলা আছে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক ছবি দিয়ে দেখানো রয়েছে, ঠিক আছে। উদ্ভিদ কোষ প্রাণী কোষ পরপর কী কী পার্থক্য হয় পরপর দেখো। এখানে উদ্ভিদ কোষ প্রাণী কোষ মাইটোসিসের বিভিন্ন দশার তুলনামূলক চিত্র দেওয়া আছে, এটা একবার দেখে নেবে। দেখো তারপর কি বলছে, এরপর বলছে যেটা উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য কী। দেখো বিষয়বস্তু কি বলছে, বেমতন্তুর গঠন। উদ্ভিদ কোষে কি হয় না, মাইক্রোটিবিউলগুলি অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করে। মাইক্রোটিবিউলগুলি কি হয়, অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করে। প্রাণীকোষ কী করে, সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি, সেন্ট্রোজোম থেকে যে অ্যাস্ট্রাল রশ্মি বার হয় প্রাণীকোষে, এই অ্যাস্ট্রাল রশ্মি দেখতে পাচ্ছ, কী করে, এই অ্যাস্ট্রাল রশ্মি কী করে, যে বেমতন্তু গঠিত করে এবং সেন্ট্রোজোমটি দুভাগে বিভক্ত হয়ে নিউক্লিয়াসের দুই মেরুতে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। 180 ডিগ্রি কোণে অবস্থান করে মানে সোজা অবস্থান করে। সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি বিপরীত দিকে বিস্তৃত হয়ে দুই মেরুর মধ্যে যোগাযোগ স্থাপন করে। দুই মেরুর মধ্যে যোগাযোগ স্থাপন করার কাজ করে থাকে কে, অ্যাস্ট্রাল রশ্মি। সাইটোকাইনেসিস পদ্ধতি কি বলছে, সাইটোকাইনেসিসের পদ্ধতি, সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। সেল প্লেট গঠন করার মাধ্যম দিয়ে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। টেলোফেজ দশায় অপত্য নিউক্লিয়াস দ্বয়ের মাঝখানে ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়, যা থেকে সেল প্লেট গঠিত হয়, ফলে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে যায়। এটা উদ্ভিদ কোষ। প্রাণী কোষে কি বলছে দেখো, ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়।
অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠনের সঙ্গে সঙ্গে কোষের দুপাশের যে কোষ পর্দা ভাঁজ হয়ে ভিতরের দিকে বিস্তৃত হতে থাকে এবং উভয় ভাঁজের কি হয়, উভয় পাশের ভাঁজ পরস্পর মিলিত হয়ে সাইটোপ্লাজমকে দুভাগে বিভক্ত করে। দেখো এরপর আমরা পড়বো এরপর পড়বো আমরা মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব। সিগনিফিকেন্স অফ ইম্পর্টেন্স অফ মাইটোসিস। কি বলছি দেখো, মাইটোসিসের গুরুত্বপূর্ণ তাৎপর্যগুলি হলো বৃদ্ধি, প্রথমে হচ্ছে বৃদ্ধি, তারপর কোষ প্রতিস্থাপন বা ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, প্রজনন। এরপরে পরপর দেখে যাই কি কাজে লাগছে মাইটোসিসটা। দেখো বৃদ্ধিতে কি কাজে লাগে, দেখো কিভাবে না, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, ফলে কি হয়, জীবদেহের বৃদ্ধি ঘটে তার ফলে। আর কি, কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ, জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থান কেটে যাওয়া, ছড়ে যাওয়া ইত্যাদি জায়গায় মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীর্ণ স্থানে নতুন কোষ দিয়ে প্রতিস্থাপন ঘটে, ফলে জীবদেহের ক্ষয়পূরণ হয়, যেমন ক্ষয়প্রাপ্ত ত্বক পুনরায় নতুন ত্বক সৃষ্টি করে। এই রকম পুনরুৎপাদন কি বলছে, পুনরুৎপাদন বলছে প্রাণীদেহের কোনো অংশের পুনরুৎপাদন ঘটে মাইটোসিস কোষ বিভাজনের ফলে। যেমন কবচী শ্রেণীর প্রাণীদের পা, তারামাছের বাহু, টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে। এরপর প্রজননে কিভাবে হেল্প করে দেখো, এককোষী জীব যারা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে। এটা আমরা দেখলাম মাইটোসিস সম্বন্ধে, মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব। এটা অবশ্যই করবে, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে দেখো মিওসিসে কি বলছে দেখো না, সমসমস্ত ক্রোমোজোম আর কি পড়বো আমরা এখানে, সমসমস্ত ক্রোমোজোম পড়বো, সিস্টার নন সিস্টার ক্রোমাটিড সম্পর্কে প্রাথমিক ধারণা নেব। দেখো কি বলছে, মিওসিসের শুরুতে মাতৃকোষ পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, এদের সমসমস্ত ক্রোমোজোম বলে। কারণ কি, কারণ হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বলা হচ্ছে। দেখো কারণ ক্রোমোজোমগুলি জিন, সজ্জারীতি ও আকৃতি একই রকমের হয়। সমসমস্ত ক্রোমোজোম কি না, আকৃতি, জিন, সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়কে সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম বলে। হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম তাহলে কি না, আকৃতি, জিন, সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান প্রভৃতি যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয় সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম বলে এদেরকে। পিতৃ মাতৃ ক্রোমোজোমকে একসাথে বলা হয় সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম। জোটবদ্ধ সমসমস্ত ক্রোমোজোমদ্বয়কে বলা হয় বাইভ্যালেন্ট বা ডায়াড। জোটবদ্ধ অবস্থায় থাকে, দুটো করে থাকে, তাই বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয় তাদেরকে। আর কি, পরবর্তী পর্যায়ে সমসমস্ত ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে কি করে, সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া 4টি ক্রোমাটিড গঠন করে। সেন্ট্রোমিয়ার অঞ্চলটা ছাড়া কি করে, 4টি ক্রোমাটিড গঠন করে, তখন তাকে বলা হয় কি টেট্রাড। 4টি গঠন করলে বলে টেট্রাড। 4টি ক্রোমাটিডের 2টি সিস্টার ক্রোমাটিড এবং 2টি নন সিস্টার ক্রোমাটিড থাকে। যখন টেট্রাড গঠন করে, টেট্রাডে কি হয়, 4টি ক্রোমাটিডের মধ্যে কি করে, দুটো করে সিস্টার ক্রোমাটিড আর 2টি নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার হয়, সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার হয় না। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কি ঘটতে দেখা যায়, ক্রসিং ওভার। এবার পড়বো কারাই বা সিস্টার ক্রোমাটিড আর কারা নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড কারা না, বাইভ্যালেন্টে অবস্থিত। বাইভ্যালেন্ট বা ডায়াড কি না, জোটবদ্ধ সমসমস্ত ক্রোমোজোম দ্বয়কে আমরা বাইভ্যালেন্ট বললাম বা ডায়াড বললাম। ঠিক তেমনই বলছে সিস্টার ক্রোমাটিডে বাইভ্যালেন্টে অবস্থিত সমসমস্ত ক্রোমোজোম জোড়ের প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলে। তাহলে কি, বাইভ্যালেন্টে অবস্থিত সমসমস্ত ক্রোমোজোম জোড়ের প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলে। নন সিস্টার ক্রোমাটিড কি, নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডগুলিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন ভিন্ন সমসমস্ত ক্রোমোজোমের যে ক্রোমাটিড বা বাহুগুলো, সেগুলোকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। আর যেগুলো একই রকম সৃষ্ট প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটিকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এগুলোর মধ্যে কিন্তু সেরকম খুব একটা বেশি পার্থক্য নেই, একই রকম, তাই এদেরকে বলা হচ্ছে সমসমস্ত বা সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, আর এরা হলো নন সিস্টার ক্রোমাটিড, যেহেতু এদের মধ্যে ভিন্ন ভিন্ন সমসমস্ত ক্রোমোজোম লক্ষ্য করা যায়। এরপর কি দেখব, এরপর দেখব আমরা যে মিওসিসের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা। দেখো মিওসিস কিন্তু
শুধু মাইটোসিসটা যেমন শুধু মাইটোসিসই আমরা দেখেছি, কিন্তু মিওসিস কিন্তু তা না। মিওসিস মনে করে দেখো, মিওসিসটা আমরা কিন্তু দুটো বিভাজন দেখেছিলাম। আমরা কিন্তু মিওসিসকে হ্রাস বিভাজন প্রথমেই বলতে পারি না, কারণ কি প্রথমে 2n থেকে কি হয়েছে, 2n থেকে প্রথম পর্যায়ে n হয়েছে, শুধু আমরা হ্রাস বিভাজন কেন বলবো? দেখো তুমি প্রথম পর্যায়ে n হয়েছে, তারপরে কি ওই n থেকেই আবার অপত্য সৃষ্টি হয়েছে, মানে মাইটোসিস হয়েছে প্রায়। দেখো পরপর দেখাচ্ছি আমি আরেকবার মনে করানোর জন্য। মাইটোসিসে কি হয়েছিল, মাইটোসিসে এই যে জনিত্রী কোষটা, এটা ছিল 2n, এটা 2n ছিল। তো এরপর থেকে যে দুটো সেল সৃষ্টি হয়েছিল সেগুলো 2n করে করে সৃষ্টি হয়েছে, 2n করে করে। তাহলে এটা কি ছিল, এটা ছিল মাইটোসিসের ক্ষেত্রে, এটা ছিল আমাদের মাইটোসিসের ক্ষেত্রে, এটা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছি। এরপর আমরা যেটা দেখছি মিওসিসের ক্ষেত্রে, সেখানে কি হয়েছিল, সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম দেখো না, সেক্ষেত্রে দেখেছিলাম 2n, ঠিক আছে। এই 2n থেকে আবার কি হয়েছিল, হ্রাস বিভাজন হয়েছিল, দিয়ে তৈরি করেছিল n, তারপরে এই n এখান থেকে সদৃশ্য বিভাজন করে করে হয়েছিল মাইটোসিসের মতোই কিন্তু হয়েছে। এখানে দেখো n আবার এইখান থেকে যে দুটো সেল উৎপন্ন হচ্ছে নতুন, এই দুটো হচ্ছে কিন্তু n। এগুলো কি, এগুলো হলো কি অপত্য, এগুলো হলো অপত্য কোষ। আর এটা কি ছিল, এটা ছিল আমাদের জনিত্রী কোষ, এটা ছিল আমাদের জনিত্রী কোষ, আর এটা হচ্ছে অপত্য কোষ, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে মিওসিস, ঠিক আছে। তাহলে এই মিওসিসটা কি হলো, আমরা দেখলাম দুটো ভাগে ভাগ করে হলো। মানে দেখো মিওসিসের এই যে মিওসিস 1 প্রথম পর্বে কি হলো, প্রথম পর্বে যখন বিভাজনটা হলো, প্রথম পর্বের বিভাজনে কি দেখতে পেলাম, প্রথম হ্রাস বিভাজন হলো, হাফ হয়ে গেল। এরপরে কি হলো, একই রকম বিভাজন হতে থাকলো, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। তাহলে 1 নাম্বার স্টেপে হ্রাস হলো, দ্বিতীয়বারে সদৃশ্য বিভাজন হলো, একই রকমভাবে বিভাজিত হলো, ঠিক আছে। তাহলে দেখো এবার দেখিনি মিওসিস 1-2তে কি বলছে। দেখো বলছে যেটা, যে মিওসিস 1 পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। পিতৃ ও মাতৃ ক্রোমোজোম নিয়ে গঠিত জোড়কে বলে বাইভ্যালেন্ট জোড়, ঠিক আছে। বাইভ্যালেন্ট বলে, বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলি লম্বালম্বি বিভাজিত হয়ে টেট্রার গঠন করে। টেট্রারে এক জোড়া সিস্টার ক্রোমাটিড, এক জোড়া নন সিস্টার ক্রোমাটিড থেকে যা পড়ে এলাম উপরে এখানে। তারপরে দেখো কি বলছে, যে সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে পৃথকীকরণ ঘটে, সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে ঘটে পৃথকীকরণ, কিন্তু স্থানে স্থানে তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। এই অংশকে বলা হয় কি কায়াজমা বলে, যা ইংরেজি এক্স অক্ষরের মতো দেখতে হয়। কায়াজমা অঞ্চলে নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, একে বলা হয় কি ক্রসিং ওভার, একে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি খুব ভালো করে ডিটেলসে পরবর্তীকালে আমরা দেখতে পাবো। দেখো কি বলছে, উল্লেখ্য মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। মিওসিস 2 কি, এই দশার প্রারম্ভে হোমোলোগাস ক্রোমোজোমদ্বয়ের ক্রোমাটিডগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং বেমের দুদিকে চলে যায়। এই দশার শুরুতে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমদ্বয়ের ক্রোমাটিডগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়, দূরে সরে যায় এবং বেমের দুদিকে চলে যায়। আর কি বলছে, মিওসিসে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। কি হয়, একটি কোষ থেকে মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, মিওসিস 2তে বলছে। দেখো তারপর কি বলছে, যে ক্রোমোজোম সংখ্যার হ্রাস। ক্রোমোজোম সংখ্যার হ্রাস কি, ক্রোমোজোম সংখ্যার হ্রাস হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n, অপত্য কোষের হ্রাস পায় n, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। এই কারণেই মিওসিসকে বলা হয় কি হ্রাস বিভাজন, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা পড়বো আমরা ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি না, সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটলে তখন তাকে বলবো কি ক্রসিং ওভার। ক্রসিং ওভার তাহলে কি না, ক্রসিং ওভার হচ্ছে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ক্রসিং ওভার কি, ক্রসিং ওভার হচ্ছে যে সমস্ত ক্রোমোজোম কি হয়, একই রকম যে ক্রোমোজোমগুলি এগুলি কি হয় না, নন সিস্টার ক্রোমাটিডদ্বয়, যে ক্রোমাটিডগুলো নন সিস্টার সেই ক্রোমাটিডগুলোর সঙ্গে খণ্ডাংশের বিনিময় ঘটিয়ে কি হয়,
ক্রসিং ওভার ঘটায়, বা এই পদ্ধতিটাকে বলে থাকি আমরা কি ক্রসিং ওভার। ক্রসিং ওভার পদ্ধতিতে ক্রোমোজোমের মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে, অবশ্যই ঘটবে। ক্রোমোজোমের মধ্যে থাকা জিনই তো হচ্ছে বংশগতির ধারক বাহক। এরপরে দেখো কি বলছে, ক্রসিং ওভার পদ্ধতিতে ক্রোমোজোমের মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে, ফলে উৎপন্ন গ্যামেটগুলিতে নতুন জিনের বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এরপর আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে পদ্ধতি কি না, দেখো দুটি সমসহস্ত ক্রোমোজোম জোট বাঁধে, অর্থাৎ বাইভ্যালেন্ট গঠিত হয়। দুটি সমসহস্ত ক্রোমোজোম জোট বেঁধে বাইভ্যালেন্ট তৈরি করে। এই পদ্ধতিকে আমরা কি বলে থাকি, এই পদ্ধতিকে বলে থাকি আমরা সাইন্যাপসিস। এটাকে বলি আমরা কি সাইন্যাপসিস। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড গঠন করে, ফলে টেট্রাড গঠিত হয়। বাইভ্যালেন্ট দুটো করে ক্রোমাটিড গঠন করে 2 × 2 মানে কত হচ্ছে 4টি ক্রোমাটিড গঠন করে। টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে ডিএনএ খণ্ডাংশের বিনিময় ঘটে, একে বলা হয় কি ক্রসিং ওভার। এটা হলো ক্রসিং ওভার। ডিএনএ সংশ্লেষ স্থানটি এক্স আকৃতি ধারণ করে, একে বলা হয় কি কাইজমা। কাইজমা কি এক্স আকৃতি ধারণ করে ডিএনএ সংশ্লেষের স্থানটা, এটাকে বলা হয় কি কাইজমা। ঠিক আছে। এরপর আমরা যেটা দেখবো, মাইটোসিসের তাৎপর্য দেখলাম। এরপর দেখবো সিগনিফিক্যান্স অফ মিওসিস। মিওসিসের তাৎপর্য কি, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। এটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ এটা। আর কি, আর হচ্ছে ক্রোমাটিডের খণ্ড বিনিময়, আর জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, গ্যামেট উৎপাদন আর যৌনক্রম, এগুলোর জন্য মিওসিসের প্রয়োজন হয়। দেখো প্রজাতি ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা কিভাবে, মিওসিসের ফলে ডিপ্লয়েড 2n মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটিয়ে হ্যাপ্লয়েড n জনন কোষ সৃষ্টি হয়। দুটি হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ কী করে, ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। ক্রোমোজোমের সংখ্যার হ্রাস না ঘটলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n থেকে কী হতো 4n, 8n, 16n এই হারে বেড়ে যেত। সুতরাং কী হতো, মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কী হয়, বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। আর কি বলছে দেখো, ক্রোমাটিডের খণ্ড বিনিময় মিওসিসের সময় দুটি নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ড বিনিময় ঘটার ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে। জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, মিওসিস বিভাজনকালে ক্রসিং ওভার ঘটার ফলে যে জিন বিনিময় হয় তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ বা প্রকরণ সৃষ্টি করা হয়, বা প্রজননিক প্রকরণ ঘটে। প্রকরণ বিবর্তনের প্রধান রসদ। আর কি, এরপর হচ্ছে গ্যামেট উৎপাদন কি বলছে, জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের কালে গ্যামেট উৎপাদন হয়। যৌনক্রম হচ্ছে মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট বা স্পোর, যে গ্যামেট বা স্পোর উৎপন্ন হয় জীবদের, বিশেষ করে উদ্ভিদের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহুকোষী উদ্ভিদের হ্যাপ্লয়েড ও গ্যামেটোফাইট দশা ও ডিপ্লয়েড স্পোরোফাইট দশার যৌনক্রমে তাদের দায়িত্বকাল নির্ধারণের ক্ষেত্রে গ্যামেট স্পোরের ভূমিকা অনস্বীকার্য। তো তাহলে মিওসিসের তাৎপর্য আমরা দেখে নিলাম। এরপর কি দেখব, দেখব আমরা মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য। মিওসিসের পার্থক্য কি, দেখো সম্পাদনের স্থান কি বলছে, মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের যে দেহকোষে বিশেষ করে বর্ধনশীল অঞ্চলের কোষে ঘটে, যেখানটা বেড়ে উঠছে সেই অঞ্চলে মাইটোসিস হয়। মিওসিস জীবদেহের জনন মাতৃকোষে ঘটে থাকে, শুধুমাত্র জনন মাতৃকোষে হয়ে থাকে। আর কি না, মাইটোসিস ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি কি বলছে, মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে ক্রোমোজোম সংখ্যা। এই কারণে মাইটোসিসকে সমবিভাজন বলা হয়, একে বলা হয় সমবিভাজন। মিওসিসের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, তাই মিওসিসকে কি বলা হয়, বলা হয় হ্রাস বিভাজন। অপত্য কোষে অর্ধেক হয়ে যাওয়ার কারণেই বলা হয় একে হ্রাস বিভাজন। আর যেহেতু মাইটোসিস প্রক্রিয়াতে একই রকম থেকে যাচ্ছে, তাই একে বলা হয় কি সমবিভাজন। ঠিক আছে। উৎপন্ন কোষের সংখ্যা কি বলছে না, উৎপন্ন কোষের সংখ্যা, মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে কি না, মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, আর মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। তো তাহলে আজকে আমরা দেখে নিলাম মাইটোসিস মিওসিসের পার্থক্য পর্যন্ত।
তাহলে আমাদের এই মাইটোসিস মিওসিস যে আমরা এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম, এটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা, ঠিক আছে? আর এই পড়াটা আজকেই করে নিও, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।